নমস্কার, অরিস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি পুলিশ এক্সামের প্র্যাকটিস সেট 8 নিয়ে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো আসি এই প্রথম অঙ্কে। দেখো কি বলেছে স্যার, একটি বাক্সে 10 টাকার নোট, 20 টাকার নোট এবং 50 টাকার নোটের সংখ্যার অনুপাত 3:5:7। তাহলে মোট নগদ পরিমাণ যদি 3360 টাকা হয়, তাহলে বাক্সে 20 টাকার নোটের সংখ্যা নির্ণয় করো। দেখো এইরকম অঙ্ক আমরা আগেও একটা করেছিলাম, যে কি বলেছিলাম তখন, যদি এখানে সংখ্যার অনুপাত দেওয়া থাকে, যদি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে এখানে মোট মূল্য দেওয়া থাকবে, আর যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে এখানে মোট সংখ্যা দেওয়া থাকবে। বোঝা গেল? যদি সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে মোট মূল্য দেওয়া থাকবে, আর মূল্যের অনুপাত দেওয়া থাকলে আমার সংখ্যা দেওয়া থাকবে মোট। এখানে আমার সংখ্যার অনুপাত দিয়েছে। কি কি স্যার নোট আছে দেখো তো? 10 টাকা, 20 টাকা আর 50 টাকা। আমি লিখে দিলাম, 10 টাকা আছে, 20 টাকা আছে, 20 টাকা আছে আর 50 টাকা আছে। 3 ধরনের নোট আছে। আচ্ছা ঠিক আছে, কত অনুপাতে আছে দেখো তো? অনুপাত কত অনুপাতে আছে স্যার? 3:5:7। 3:5:7 এই অনুপাতে আছে। তার মানে 10 টাকার নোট যদি 3টা থাকে তাহলে 20 টাকার নোট 5টা আছে, 50 টাকার নোট 7টা আছে। ঠিক আছে, আচ্ছা বলো তো, 10 টাকার নোট যদি 3টা থাকে, 10 টাকার নোট যদি 3টা থাকে তাহলে কয় টাকা হবে? 10 × 3 30 টাকা হবে না? 20 টাকার নোট যদি 5টা থাকে তাহলে টোটাল কত টাকা হবে? 20 × 5 100 হবে না? 50 টাকার নোট যদি 7টা থাকে তাহলে কত হবে? 50 × 7 350 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল কত টাকা হবে দেখো তো? 30 + 100 + 350। 350 আর 100 যোগ করলে 450, 450 সাথে 30 যোগ করলে 480। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 480 টাকা হচ্ছে। এই 480 টাকা বানানোর জন্য আমার 20 টাকার নোট কটা লেগেছে? 5টা লেগেছে না? দেখো কোশ্চেনে কি বলেছে স্যার? 20 টাকার নোট বের করতে দিয়েছে। দেখো তো আমি যেটা বলতে চাইছি, এই 480 টাকার মধ্যে কটা 20 টাকার নোট আছে? 5টা 20 টাকার নোট, 3টা 10 টাকার নোট আর 7টা 50 টাকার নোট আছে। আমাকে যেহেতু কোশ্চেনে 20 টাকার বের করতে দিয়েছে, তাহলে আমি শুধু 20 টাকার হিসাব নিই। 480 টাকা বানানোর জন্য 20 টাকার নোট কটা লেগেছে? 5টা লেগেছে। তাহলে আমি এখানে লিখতে পারি না স্যার? দেখো তো 20 টাকার সংখ্যা বের করছি, 20 টাকার আমি সংখ্যা বের করছি। বললাম 480 টাকার মধ্যে 480 টাকার মধ্যে 20 টাকা আছে কয়টা? 5টা। তাহলে কোশ্চেনে কি বলেছে? টোটাল কত টাকা আছে? 3360 টাকা। তাহলে 3360 টাকাতে কটা থাকবে? ইন্টু 3360। 480-তে 20 টাকা আছে 5টা, তাহলে 3360 টাকায় কটা থাকবে? ইন্টু 3360। দেখো 0 0 কেটে দিলাম। ঠিক আছে, 12 দিয়ে কাটা যাবে স্যার? কেটে দিই একবারে 12 দিয়ে। 4 12 48, 12 দিয়ে কাটলাম, 12 দিয়ে 24, 9 থাকলো 96, 9 আর 6 96, 8 12 96, 28 হয়ে গেল। দেখো 4 দিয়ে কেটে দিলাম 28কে, 4 7 28, 5 × 7 করলাম, কত হবে? 35। তাহলে 20 টাকার সংখ্যা কয়টি আছে? 35টি আছে। দেখো অপশন নাম্বার বি 35। ঠিক আছে, অপশন নাম্বার বি 35। বোঝা গেল স্যার? আরআরবির কোশ্চেন, গ্রুপ ডি এর কোশ্চেন স্যার। ঠিক আছে, বোঝা গেছে? চলে আসি আমরা পরবর্তী অঙ্কে। বলছে একটি 2 অঙ্কের সংখ্যায় দশকের স্থানের অঙ্কটি একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একটা 2 অঙ্কের সংখ্যা আছে। 2 অঙ্কের সংখ্যা মানে যে কোনো একটা 2 অঙ্কের সংখ্যা। দেখো ধরো 78, এটাও একটা 2 অঙ্কের সংখ্যা। এই যে প্রথম ঘর এটাকে একক স্থানীয় বলে, দ্বিতীয়টাকে দশক বলে। তারপরে যদি কিছু থাকতো এটাকে শতক বলতো, তারপরে যদি থাকতো হাজারের ঘর, এইভাবে বাড়তে থাকবে। আমরা ছোটবেলা থেকে পড়েছি একক, দশক, শতক, পড়েছি তো? ঠিক আছে, আমাকে কি বলেছে স্যার? 2 অঙ্কের একটা সংখ্যা রয়েছে যার দশক স্থানের অঙ্কটি, মানে দশক স্থানে যা আছে, দশক স্থানে ধরো 6 আছে, দশক স্থানের অঙ্কটি
একক স্থানের অঙ্কের দ্বিগুণ, মানে একক স্থানে তাহলে 3 আছে, দশক স্থানের অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ বলে দিয়েছে। তারপরে কি বলছে, যদি যদি সংখ্যাটার অঙ্কগুলির অদল বদল করা হয়, অদল বদল করা হয় মানে 6 চলে গেছে একক স্থানে, 3 চলে এসেছে দশক স্থানে, বোঝা গেল। যদি সংখ্যাটির অঙ্কগুলিকে অদল বদল করা হয় মানে দশক চলে যাবে এককের ঘরে, একক চলে আসবে দশকের ঘরে, তাহলে এইভাবে গঠিত সংখ্যাটির প্রকৃত সংখ্যার থেকে 9 কম হয়। তাহলে যদি আমি অদল বদল করে দিই এটা, তাহলে কত হবে, 36 হয়ে যাবে না? 36 হয়ে যাবে তো, আমি যদি অঙ্কগুলোকে অদল বদল করি 36 হয়ে গেল। তাহলে বলেছে এই যে মূল সংখ্যা থেকে এই সংখ্যাটা 9 কম হবে, কোশ্চেনে বলে দিয়েছে দেখো। তাহলে দেখো কি বলেছে, এইভাবে গঠিত সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে 9 কম হয়। আমার এখানে তো অনেক বেশি কম হচ্ছে, দেখো 63 থেকে 36 বাদ দিলে কত হবে, 34 থেকে 24 3 27, 27 হচ্ছে, 27 কম হচ্ছে। কিন্তু কোশ্চেনে আমাকে এমন একটা ধরতে হবে, আমার অ্যান্সার এমন একটা বেরাবে যেটাকে যদি অদল বদল করে দিই তাহলে 9 কম হবে। আমার এখানে 27 বেরিয়েছে, ওখানে 9 বেরাবে, 9 কম হচ্ছে, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অরিজিনাল সংখ্যাটা বের করতে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। যদি বলতো 27 কম হয় তাহলে আমার অ্যান্সার হয়ে যেত 63, কিন্তু তা তো বলেনি, বলেছে 9 কম হবে, তাহলে আমাকে বের করতে হবে। আমি কি করব স্যার, যেহেতু প্র্যাকটিস সেট করছি সেই জন্য আমরা একটু ফাস্ট করতে এগাচ্ছি, ঠিক আছে। দেখো কি করব, এক্স ধরবো, ওয়াই ধরবো, আমরা ওই কিছুতে যাচ্ছি না চিন্তা ভাবনাতে, একদম পাতি বোঝো, আমরা একদম অপশন টেস্টে আসছি, প্র্যাকটিস সেট করছি, আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে ক্লিক করব অঙ্কটা। আমরা ডিটেলসে করতাম যখন আমরা চ্যাপ্টার ধরে করব, চ্যাপ্টারগুলো দেখতে থাকবে, আমাদের একই চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ শুরু হয়েছে দেওয়া, সেখানে চ্যাপ্টারগুলো করতে থাকো, ওখানে আমরা ডিটেলসে করছি। আমার এখন হচ্ছে অ্যান্সার দাগাতে হবে। দেখো কি বলেছে, 42 আমি ধরে নিলাম, দেখো 2 এর ডবল দেওয়া আছে, তার মানে প্রথম শর্ত যেটা বলেছিল দশক স্থানের অঙ্কটি একক স্থানের অঙ্কের ডবল হবে, তাহলে দেখো তো ডবল তো দেওয়া আছে, 2 এর ডবল 4, 1 এর ডবল 2, 2 এর ডবল 4 হতো, তার মানে এটা অ্যান্সার হবে না। 3 এর ডবল 6, তার মানে একটা অপশন আমি প্রথমেই কেটে দিলাম, পড়ে থাকলো 3টা অপশন। বুঝতে পারলে কেন কাটলাম, কারণ এর ডবল থাকতে হবে এখানে, যেহেতু নাই আমি প্রথমেই কেটে দিলাম। এবার দেখো তো বলেছে 24, একে উল্টে দিলে কত হবে, সরি 42 উল্টে দিলে কত হবে, 24, অবশ্যই এদের বিয়োগফলটা 9 হতে হবে, দেখো 9 হবে, হবে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। কত আছে দেখো, 21 আছে, 63 তো আমি একটু আগে দেখলাম স্যার, 63 উল্টে দিলে 36, ডিফারেন্স 27 হয়, তাহলে এটাও হবে না, নিঃসন্দেহে 21 অ্যান্সার হবে। তাও 21টা একবার চেক করে নি, 21 ছিল, উল্টে দিলে 12, দেখো 21 আর 12 ডিফারেন্স 9, তাহলে আমার অ্যান্সার বি হয়ে গেল, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল বি। তাহলে আমরা এখানে ডিরেক্ট অপশন টেস্টে আসলাম। কিছু জায়গাতে যখন আমাদের অপশন টেস্ট করলে অনেক সুবিধা হবে, সেগুলোকে আমরা ডিরেক্ট অপশন টেস্ট করব। হয়ে গেছে, চলে আসি পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 3 নিয়ে আসি। বলছে এ এবং বি একই সময়ের জন্য একটি ব্যবসায় 7:8 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লাভের 7% দাতব্য প্রতিষ্ঠানে যায় এবং এর লাভের অংশ 12,600 টাকা হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত? দেখো একটা ব্যবসা ছিল যেখানে এ আর বি 7:8 অনুপাতে দিয়েছে, তো যে অনুপাতে ওরা ইনভেস্ট করেছে লাভটা ওই অনুপাতে নিবে, মানে এ যদি 7 টাকা নেয় তাহলে বি 8 টাকা নিবে, ঠিক আছে। এবার বলছে বছরের শেষে যা লাভ হয়েছে, যত টাকায় লাভ হোক না কেন, আমি ধরলাম 100 টাকা যদি লাভ হয়ে থাকে, বলছে তার মধ্যে 7 টাকা ওরা দাতব্য স্থানে দিয়ে দেয়, ঠিক আছে, যে কোনো একটা জায়গাতে হোক, যে কোনো একটা মন্দিরে হোক, পরীক্ষায় দিতে পারে যে একটা মন্দিরে ডোনেট করে দেয়, বা যারা ভিক্ষুক আছে তাদেরকে দিয়ে দেয়, কিছু একটা দিয়ে দেয়। এখানে বলেছে দাতব্য প্রতিষ্ঠানে 7% ডোনেট করে দেয়, তার মানে আমি যদি 100 টাকা লাভ করে থাকি তার মধ্যে 7 টাকা আমি দান করে দিলাম, তাহলে আমার কাছে পড়ে থাকলো 93 টাকা। এই 93 টাকাটাই আমি 7:8 অনুপাতে ভাগ করব। তো ভাগ করার পর বলছে এ পেল 12,600 টাকা, তাহলে মোট লাভ কত হয়েছিল, মোট লাভ মানে দান করার আগে 100% টোটাল লাভটা কত হয়েছিল, ঠিক আছে, তাহলে বের করি। বোঝা গেল কোশ্চেন? তাহলে দেখো তো আমি লিখে দিলাম এ আর বি কত অনুপাতে পেয়েছিল, 7:8।
এ যদি 7 টাকা পায় তাহলে বি 8 টাকা পাবে। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেনে বলেছে এ পেয়েছে 12,600 টাকা। আচ্ছা, এ যদি 12,600 পায় তাহলে দেখো তো বি কত পাবে। আমি এখান থেকে বের করতে পারবো না 1 সমান এত 8 সমান কত, কিন্তু আমার তো বি বের করে কোনো লাভ নাই। আমাকে কি বের করতে হবে, মোট বের করতে হবে। দেখো তো এ 7 টাকা পেলে বি পাবে 8 টাকা, তার মানে এরা দুজন টোটালে কত পায়, 15 টাকা। টোটাল যদি 15 টাকা লাভ হয়ে থাকে তাহলে তার মধ্যে এ পায় 7 টাকা, বি পায় 8 টাকা। কোশ্চেনে বলেছে না এ পায় 12,600, তাহলে মোট লাভ বের করতে পারবো না। তাহলে 7 সমান 12,600 হলে 15 সমান কত, পারবো তো? পারবো, অবশ্যই পারবো। তাহলে বের করে নিই। ঠিক আছে, ডিরেক্ট যদি তুমি ভাবো যে কত গুণ করে হয় তাও হবে, আর যদি না পারো, যদি আমি গুণ করে দিই, দেখো তো, দেখো 7 একে 7 অবশ্যই ভাগ যাবে, 7 একে 7 কত পড়ে থাকলো, 5 5 পড়ে থাকলো না, 12 থেকে 7 বাদ দিলে 5, 5 × 6, 5 আর 6 56, 7 8 56, ডবল 0, তাহলে 1800 গুণ করলে হয়ে গেল। এর সাথে 1800 গুণ কি করলাম স্যার, এটাকে 7 দিয়ে ভাগ করলাম, 1800 হলো। তাহলে এক বেরিয়ে গেল 1 সমান কত, তাহলে আমি এখানে 15কেও 1800 দিয়ে গুণ করে দেবো, 15কেও 1800 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 15কে 18কে 15 দিয়ে গুণ করলে কত হবে, 5 18 90 শূন্য, 5 18 এবারে লিখে দিই, 5 18 90 শূন্য, হাতে থাকলো 9, 18 কে 18, 18 আর 9 27, আর দুটো শূন্য ছিল বসে গেল। এই হয়ে গেল টোটাল। ঠিক আছে, আর যদি বুঝতে অসুবিধা হয় স্যার এভাবে করবে, 7 সমান 12,600, এটাই করেছি, মুখে মুখে করেছি। একটু ক্যালকুলেশন ফাস্ট করার চেষ্টা করো, আমি তোমাকে করে দিচ্ছি, কিন্তু এত বারবার করে কাটাকাটি করব, একটু মুখে মুখে করার চেষ্টা করো, বাড়িতে প্র্যাকটিস করো বেশি করে, ঠিক হয়ে যাবে। 7 সমান এত হলে 1 সমান কত হবে, 12,600 ডিভাইডেড বাই 7। এটা আমাকে বের করতে আমি কি চাইছি, 15 সমান কত, তাহলে 15 সমান কত হবে, তাহলে 15 সমান 12,600 ডিভাইডেড বাই 7 ইন্টু 15, 7 দিয়ে কেটে দিলাম, 1800 হলো। 15 দিয়ে 1800কে গুণ করবে, 8 15 8 15, ওই সরি ভুল হয়েছে, এটা গুণটা ভুল হয়েছে, ও সরি ঠিকই আছে, না ঠিক আছে, আমি 15 দিয়ে করছি, 8 15 120, 120 শূন্য, হাতে থাকলো 12, 15 আর 12 27, ডবল 0 বসে গেল। এত, তাহলে এইভাবেও করতে পারো। ভেঙে ভেঙে আমি বলতে চাইলাম একটু ফাস্ট বাড়িতে ক্যালকুলেশন করবে, যাতে করে আমি মুখে মুখে একটু করতে পারি। ছোট ছোট যেগুলো গুণ, এগুলো পাতি ভাগ করা, 12,600কে 7 দিয়ে ভাগ করবো 1800 বেরাবে, এটা যেন আমাকে ক্যালকুলেশন না করতে হয়। আর না করতে হয় এটার মিনিং হচ্ছে তোমাকে বাড়িতে বেশি করে করতে হবে, তাহলেই পরীক্ষা হলে গিয়ে তোমাকে না করলে হয়ে যাবে। আর যদি ভাবো স্যার করতে হয় না, আমি এখনই মুখে মুখে করছি 10 মিনিট ধরে, তাহলে পরীক্ষা হলে কিন্তু আরো বেশি লাগবে। তার জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, যাতে করে আমাকে পরীক্ষা হলে ক্যালকুলেশনগুলো মুখে মুখে করা যায়। ঠিক আছে, তো যাই হোক, মুছে দিলাম স্যার। কি দাঁড়ালো যে 7 সমান এত হলে 15 সমান এত, তাহলে এত টাকা হচ্ছে গিয়ে তাদের মোট লাভ হয়েছে, যার মধ্যে 12,600 টাকা এ পেয়ে গেছে আর বাকিটা বি পেয়েছে। কিন্তু এই যে লাভটা 27,000 টাকা যেটা তারা ভাগ করলো নিজেদের মধ্যে, এটা কিন্তু অরিজিনালি 100% টাকা নয়, কারণ সে 7% টাকা দান করে দিয়েছে, দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছে, বাকি 93% টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করেছে। তার মানে অরিজিনালি যেটা দাঁড়ালো এটা কিন্তু 93% টাকা। আমাকে বের করতে হবে 100% সমান কত, বোঝা গেল? কারণ দেখো আবার একবার বলি, আমি 7% টাকা দান করে দিয়েছি, বাকি টাকাটা আমরা ভাগ করেছি, তো ওই বাকি টাকাটা স্যার হচ্ছে 27,000 টাকা। তাহলে বাকি টাকা কত ছিল, 100 থেকে 7 বাদ দিলে 93% সমান এত, তাহলে 100% সমান কত? তাহলে স্যার আমার কি দাঁড়ালো, 93% সমান দাঁড়ালো। 93টা কোথা থেকে আসলো লিখে দিচ্ছি, 93 আসলো 100 মাইনাস 7, তাহলে 93% সমান দেওয়া আছে 27,000 টাকা। আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে 100% সমান কত। তাহলে 1% সমান কত হবে, 27,000 ডিভাইডেড বাই 93, তাহলে 100% সমান কত হবে, 27,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 93। ঠিক আছে,
একবারে যদি কাটতে পারো ভালো, না পারলে স্যার কি করবে, না পারলে 3 দিয়ে কাটবে। দেখো 3 দিয়ে কাটি, 3 9 27, 3 9 27, 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 1 3, তাহলে কত দাঁড়ালো দেখো তো স্যার, কত দাঁড়ালো উপরে, উপরে দাঁড়ালো 900 000 9000 ইন্টু 00, একটা 00 বসাল, নিচে হয়ে গেল 31। এই দাঁড়ালো আমার ক্যালকুলেশন। এবার আমাকে এটা 31 দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটাকে 31 দিয়ে ভাগ করতে হবে, করে দেখতে হবে অপশন কোনটা ঠিক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা অপশনে আসি স্যার, দেখি একটা একটা করে দেখি। আচ্ছা ভাগটা করে নি, একবারে ভাগ করে নি, ঝামেলা রাখবো না, ভাগ করে নি। 31 দিয়ে ভাগ করছি, দেখ ভাগ করে দেখাচ্ছে এখানে 9 5টা 0 ভাগ করছি 31 দিয়ে। দেখো তো 31 2 62। ঠিক আছে স্যার, সব সময় যে পরীক্ষা হলে ভাগ মিলে যাবে এরকম হবে না কিন্তু, কারণ এখনকার রিসেন্ট এডিশনে যেগুলো অঙ্ক দিচ্ছে, রিসেন্ট যেগুলো পরীক্ষায় অঙ্ক দিচ্ছে সব কিন্তু পয়েন্টে, বেশিরভাগ অ্যান্সার পয়েন্টে আসছে। তোমরা যদি কোশ্চেন চেক করো দেখতে পাবে এখন বেশিরভাগ কোশ্চেন পয়েন্টে আসছে, এমন না যে প্রত্যেকটা ভাগ মিলে যাবে। তো ক্যালকুলেশন করা শেখো। 31 2 62, দেখো কত হবে স্যার, 8 হলো, 10 থেকে 2 বাদ দিলাম 8, 1 দিয়ে দিলাম 7, 9 থেকে 7 বাদ দিলাম 2, একটা 0 নেমে গেল। ঠিক আছে, 280 হলো। কত বারে যাবে দেখো তো, 7 বারে যাবে না, 7 বারে কেন যাবে, 8 9 বারে যাবে, 9 বারে দিয়ে দিলাম। 9 বারে যদি দিই 9 কে 9, 3 9 27 হয়ে গেল। কত স্যার, 1 হলো, 1 নামলো, আর একটা 0 নামিয়ে দিলাম, আর একটা 0 নামিয়ে দিলাম। আর একটা 0 নামালে দেখো যাচ্ছে ভাগ, যাচ্ছে না, তাহলে এখানে একটা 0 নিব, এখানে আর একটা 0 নামিয়ে দিব, আর একটা 0 নামিয়ে দিলাম। তাহলে কটা হলো স্যার, দেখো 100 হলো। 3 বারে যাবে না, 3 বারে গেল, 3 বারে হচ্ছে 93, 3 আর 9 কত নামলো স্যার, 7 নামলো। ঠিক আছে, 7 নামলো। আবার দেখো আর একটা 0 নামিয়ে দিলাম, 70 হলো। 2 বারে গেল, 2 বারে গেলে 31 2 62, কত নামলো স্যার, 8 নামলো। এবার দেখো একটা পয়েন্ট নিলাম, এটা 0 আসলো, 80 হলো। 80 যদি হয় 31 2 62, দেখো তো আমার অ্যান্সার কি চলে এসছে, কি 290 32, 290 32, এটা তো হবে না, 290 32 হতে পারে, 290 25 হবে না, 290 হবে না স্যার, অ্যান্সার পেয়ে গেছি। দেখো অ্যান্সার পেয়ে গেছি 290 32.26, এবার পয়েন্ট আমার বেরিয়ে গেছে 290 32, তারপরে আর কি হচ্ছে আমার দেখে লাভ নেই, কারণ আমার অপশন একটাই আছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটা, অ্যান্সার হয়ে গেল এটা। ঠিক আছে স্যার, বোঝা গেল। চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলেছে, বলছে যদি 46,734 সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে মানের ঊর্ধ্বক্রমে বাম থেকে ডান দিকে সাজানো হয়। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, মানের ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব হচ্ছে, মানে ছোট থেকে বড় হচ্ছে, ঊর্ধ্বক্রম আস্তে আস্তে বড় হচ্ছে। আর অধক্রমে মানে কি, ছোট ছোট ধীরে ধীরে নিচু হচ্ছে, কম হচ্ছে, মানে বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হচ্ছে মানে ছোট থেকে বড় হিসাবে। বলছে একটা সংখ্যা দেওয়া আছে 46,734, এইটার প্রত্যেকটা যে অঙ্ক আছে 4 6 7 3 4, বলছে এটাকে যদি ছোট থেকে বড় হিসাবে লেখা হয়, অঙ্কগুলোকে বাম থেকে ডান দিকে যদি লেখা হয়, তাহলে মূল সংখ্যাটির তুলনায় ঠিক কতগুলো অঙ্কের অবস্থান পরিবর্তন ঘটবে, মানে কতগুলো অঙ্ক তাহলে তাদের স্থানের পরিবর্তন করবে সেটা বলতে হবে। দেখো খুব সুন্দর একটা অন্য টাইপের অঙ্ক। ঠিক আছে, কি বলেছে স্যার, সংখ্যাটা আগে লিখে দিই, 46,734, এটা একটা সংখ্যা দেওয়া আছে। বলছে এর প্রত্যেকটা অঙ্ককে ছোট থেকে বড় হিসাবে বাম থেকে ডানে লিখবো। তাহলে সব থেকে ছোট অঙ্ককে 3, তাহলে লিখে দিলাম 3, তারপরে কে 4, লিখে দিলাম 4, তারপরে কে আর একটা 4, দেখো দুটো 4 আছে, তাহলে দুটো 4 লিখে দিলাম, তারপরে কে 6, তারপরে 7, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে দিয়েছি।
এবার বলেছে কয়টা অঙ্কের স্থান পরিবর্তন হয়েছে। দেখো তো এখানে প্রথম স্থানে কে ছিল 4, এখন কে হয়ে গেছে 3, তাহলে হয়েছে, হ্যাঁ হয়েছে। এখানে দ্বিতীয় স্থানে ছিল 6, এটাতে আছে 4, এটাও পরিবর্তন হয়েছে, তার মানে দুটো পরিবর্তন হয়েছে। 7 ছিল 4 হয়েছে, 3টা পরিবর্তন হয়েছে। 3 ছিল এই 3 ছিল 6 হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে। 4 ছিল 7 হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে। মানে 5টা অঙ্কেরই স্থানের পরিবর্তন হয়েছে। তাহলে আমার কত অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 5টি অঙ্কের পরিবর্তন হয়েছে। অপশন এ 5। ঠিক আছে, বোঝা গেল? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো ছোট ছোট অঙ্ক দিয়েছে পরীক্ষাতে, ছোট ছোট অঙ্ক দিয়েছে, বুঝতে না পারলে কিন্তু 1 নাম্বার চলে যাবে। এমন না যে এগুলো অঙ্ক করতে টাইম লাগবে, একদম দেখবে মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। চলে আসি পরের কোশ্চেনে। অঙ্ক কি বলেছে স্যার? পরের অঙ্ক একটা পাতি সরল দিয়েছে। ঠিক আছে, একটা পাতি সরল দিয়েছে, এটা কমা হবে না, এটা দশমিক হবে, 11.453। ঠিক আছে, এখান থেকে কে এর ভ্যালু বের করতে দিয়েছে। আমাকে কি করব স্যার? এদিকের গুলো যোগ করে দিব, এখানে যা আছে বিয়োগ করে দেব, দিয়ে কে এর ভ্যালুটা অটোমেটিক বেরিয়ে যাবে। করি, আগে যোগ করি স্যার। দেখো এই প্রত্যেকটাকে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটাকে যোগ করে দিচ্ছি, লিখছি। সব থেকে বড় ভ্যালু কে আছে এটা লিখে দিলাম 13। ভালো করে দেখো, যারা দশমিকের যোগ পারো না ভালো করে দেখে নাও, 13.45। আমি 4টা ঘর নিলাম, সেই জন্য 2 শূন্য বসিয়ে দিলাম। দশমিকের পরে শূন্য নেওয়া যায়, ঠিক আছে, আমি 2 শূন্য এক্সট্রা নিলাম। যদি বলো কেন স্যার? কারণ আমার হাইয়েস্ট দেখো দশমিকের পরে 4টা ঘর পর্যন্ত আছে, সেই জন্য আমি প্রত্যেকটাতে 4টা ঘর করে নিব, তাহলে আমার সুবিধা হবে। নিয়ে নিলাম। তারপরে কি আছে? 1.345। দেখো দশমিকটাকে কিন্তু যোগ করতে গেলে সেম জায়গাতে রাখতে হয়, তাহলে আমি কি করব? 1 দশমিক, দেখো দশমিকের নিচে দশমিক দিলাম, কত আছে? 3, 4, 5, একটা ঘর ফাঁকা থাকছে, শূন্য নিয়ে নিলাম। ঠিক আছে, পরেরটায় আর কি যোগ আছে দেখো? 0.1345, 0.1345। আর কি যোগ আছে দেখো? 0.0596, 0.596 আর 6। ঠিক আছে, এই আছে যোগ। যোগ করি, দেখো তো 5 আর 6, 5 আর 6 যোগ করলে 11, হাতে কি থাকলো? 1। 4 আর 5 9, 9 আর 9 18, 18 আর 1 19, 9 হাতে থাকলো 1। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 5 17, 17 আর 1 18, 8 হাতে থাকলো 1। 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 8 8 আর 1 9। বোঝা গেল? দেখো আরেকবার দেখে, আচ্ছা শেষ করি। 9 হলো, 3 আর 1 4, 1 নেমে গেল। দেখো আরেকবার মিলিয়ে নিই, কারণ ভুল হয়ে গেলে কিন্তু পরে টোটালটা ভুল হয়ে যাবে। 5 আর 6 11, 1 হাতে থাকলো 1। 5 আর 4 9, 9 আর 9 18, হাতে 1 ছিল, 19, 9 হাতে থাকলো 1। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 5 17, 17 আর হাতের 1 ছিল, 18 8 হাতে থেকে গেল 1। 4 আর 3 7, 7 1 8 হাতের 1 ছিল 9। দশমিক আছে, দশমিক লিখে দিলাম। 3 আর 1 4, 1 নেমে গেল, 14.9891। তাহলে আমার যোগ করে কি হলো? 14.9891। মাথায় রাখবে 14.9891। তাহলে এই কটা যোগ করে হলো 14.9891 হয়ে গেল। সমান কি আছে স্যার? এটা থেকে এটা বাদ আছে, বাদ দিয়ে দিই একই রকম ভাবে। 11.453, এটা থেকে বাদ আছে কত? বাদ আছে 0.543, এটাকে বাদ দিই। ঠিক আছে, 3 থেকে 3 বাদ দিলাম 0 হলো, 5 থেকে 4 বাদ দিলাম 1 হলো, 4 থেকে তো 5 বাদ দেওয়া যায় না, তাহলে আমি করব কি? এখান থেকে 1 নিয়ে নেব। তাহলে 1 যদি নিয়ে নিই তাহলে 14 হয়ে গেল, 14 থেকে 5 বাদ দিলে 9। যেটা নিয়েছিলাম ব্যাক করে দিতে হবে, তাহলে ব্যাক করে দিলাম। 1 নিয়েছিলাম, 1 দিয়ে দিলাম, তাহলে কত? 1 হয়ে গেল। 1 থেকে 1 বাদ দিলে 0, 1 নেমে গেল। তাহলে 10.910। তাহলে আমার এইদিকে দাঁড়ালো 10.910 প্লাস কি? প্লাস কে। এবার আমাকে কি বের করতে দিয়েছে স্যার? কে এর ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে কে এর ভ্যালু যদি বের করতে হয়, কে কে রেখে দেবো, বাদ বাকিটাকে এদিকে নিয়ে চলে আসবো, বাম দিকে নিয়ে আসি। 14.9891 ছিল,
এটা দেখো তো এইদিকে প্লাস আছে, তাহলে বাম দিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -10.910 সমান কে? এবার এটা বাদ দিয়ে দিই। দেখো 14.9891 থেকে বাদ দিচ্ছি 10.910। দেখো বাদ দিচ্ছি 10.910। ঠিক আছে, বাদ দিচ্ছি। একটা ঘর ফাঁকা আছে, শূন্য লিখে দিলাম। 1 থেকে 0 বাদ দিলে 1, 9 থেকে 0 বাদ দিলে 9, 8 থেকে 1 বাদ দিলে 7, 9 থেকে 9 বাদ দিলে 0, দশমিক 4 থেকে 0 বাদ দিলে 4, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে আমার কত দাঁড়ালো? 4.0791। তাহলে আমার দাঁড়ালো 4.0791। বোঝা গেল? দেখি লিখে দিই। আমার দাঁড়ালো কত স্যার? দাঁড়ালো বিয়োগ ধরে 4.0791 সমান কে। তাহলে আমার কে এর ভ্যালু বের হয়ে গেল। এটাই আমাকে জানতে চেয়েছিল, কে এর ভ্যালু কত। অপশন মিলিয়ে নাও। 4.0791। দেখো যেহেতু আমাকে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আছে, আর 2 ঘর দেখো 0.7, 3 নম্বর ঘরে কি আছে? 9 আছে। 9 5-এর থেকে বড়, তার মানে 1 অ্যাড হয়ে যাবে, 4.08 হয়ে গেল অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের অ্যান্সার, 4.08। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলছে, একটি চৌবাচ্চার নিচে একটি ছিদ্র রয়েছে যা দিয়ে জল পড়ছে। একটা চৌবাচ্চা আছে, ওর নিচে কোনো একটা চৌবাচ্চা আছে, তার নিচে কোনো এক জায়গাতে ছিদ্র আছে, এখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। একটি ট্যাপ 3 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে এবং নিচের ছিদ্রটি 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাটি খালি করে দিতে পারে। যদি কল এবং ছিদ্র উভয়ই খোলা থাকে তবে খালি চৌবাচ্চাটি সম্পন্ন হতে কত সময় লাগবে? দেখো কি বলছে। বলছে একটা চৌবাচ্চা আছে, ওর চৌবাচ্চাটার নিচে একটা ছিদ্র আছে। যদি আমি ধরো ছিদ্রটাকে আটকে দিয়েছি, তাহলে নর্মাল অবস্থায় একটা ট্যাপ আছে, এই পাইপ আছে, এই পাইপ দিয়ে 3 ঘন্টায় পুরো চৌবাচ্চাটা জলে ভরে যায়, পুরো চৌবাচ্চাটা জলে ভরে যায়। ঠিক আছে, ভালো কথা। আর যদি ছিদ্রটাকে অন করে দিই, তাহলে একটা ভর্তি চৌবাচ্চা 5 ঘন্টায় ছিদ্র দিয়ে জল বেরিয়ে খালি হয়ে যায়। তাহলে বলেছে যদি আমি দুটোকেই একসাথে খুলে দিই, এদিকে জলও দিচ্ছি, এদিকে ফুটোও খুলে দিয়েছি, তাহলে কতটা সময় লাগবে চৌবাচ্চাটা ভর্তি হতে? ঠিক আছে, করি অঙ্ক। আমরা এই টাইপের অঙ্কগুলো স্যার কিভাবে করেছিলাম স্যার? যে ডাটাটা দেওয়া আছে দেখো, 3 ঘন্টায় পূর্ণ করে, আর খালি করে কত ঘন্টায়? 5 ঘন্টায়। এই যে দুটো ডাটা দেওয়া আছে, এই দুটোর আমরা লসাগু নিয়ে নেব। 3 আর 5-এর লসাগু কত হয় স্যার? 3 আর 5-এর লসাগু 15। আমি ধরে নিলাম টোটালটা হচ্ছে 15 ইউনিট। আচ্ছা, এই 15 ইউনিট যে নলটা ছিল বা যে টিউবটা ছিল, এই নলটা দিয়ে 3 ঘন্টায়, এই নলটা এটাকে 3 ঘন্টায় ভর্তি করে দেয়। তাহলে বলো তো 3 ঘন্টায় যদি 15 ইউনিট ভর্তি হয়, তাহলে এর ক্ষমতা কত? ক্ষমতা মানে কি? সবসময় 1 ঘন্টায় কত করে? 1-এ কত করে? 3 ঘন্টায় যদি 15 ইউনিট করে, তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট করে না? দেখো তো, 3 × 5 = 15। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর ক্ষমতা কত? 5। ঠিক আছে, এ 5 ভর্তি করে দেয় স্যার, এই জন্য আমি 5 যেহেতু ভর্তি করে, আমি এদিকে লিখে উপরে তীর চিহ্ন দিলাম, মানে ভর্তি করে। ঠিক আছে, প্লাসে যাচ্ছে। আচ্ছা, আর একটা স্যার ছিদ্র ছিল, এই ছিদ্রটা কি করছিল? এই ছিদ্রটা 5 ঘন্টায় ওটাকে খালি করে দিচ্ছিল। তাহলে 15 ইউনিট খালি করতে লাগে ছিদ্রটার 5 ঘন্টা, তাহলে এর ক্ষমতা কত? এই 1 ঘন্টায় কতটা খালি করবে? 3 ইউনিট করবে। 15 ইউনিট করতে যদি 5 ঘন্টা লাগে, তাহলে 1 ইউনিট করতে কত লাগবে? 15/5 মানে 3 ইউনিট করবে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, ছিদ্রটা 3 ইউনিট, আর নলটা হচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, এই 3 ইউনিট মাইনাস দিচ্ছে মানে স্যার খালি করছে, আর এটা প্লাস। তাহলে বলো তো, নলটা 1 ঘন্টায় 5 ইউনিট ভর্তি করে, আর ছিদ্রটা 1 ঘন্টায় 3 ইউনিট খালি করে, তাহলে আলটিমেট 1 ঘন্টায় কতটা ভর্তি হচ্ছে? 2 ইউনিট না? তার মানে স্যার এদের দুজনের যদি একসাথে ক্ষমতা বের করি, তাহলে কতটা হবে? এ 5 ইউনিট ভর্তি করছিল, 15/3 মানে 5, এ 5 ইউনিট ভর্তি করছিল, প্লাস দিয়ে লিখি,
প্লাস দিচ্ছি মানে ভর্তি হচ্ছে, এ 5 ইউনিট ভর্তি করছিল আর ছিদ্রটা 1 ঘন্টায় 3 ইউনিট বের করে দিচ্ছিল, তাহলে আলটিমেট এদের এফিসিয়েন্সি কত হবে? 2। 5 - 3 2, তার মানে 1 ঘন্টায় 2 ইউনিট করে ভর্তি হচ্ছে। টোটাল ইউনিট কতটা আছে? 15 ইউনিট। তাহলে 15 ইউনিট ভরতে কত সময় লাগবে? তাহলে টোটালটা ভরতে কত সময় লাগবে? 2 ইউনিট ভরতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 15 ইউনিট ভরতে কত লাগবে স্যার? 15/2 ঘন্টা, তাহলে 7.5 ঘন্টা, মানে 7 ঘন্টা 30 মিনিট, তাই তো? 2 ইউনিট ভরতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 15 ইউনিট ভরতে কত লাগবে? 15/2। না পারলে স্যার এইভাবে করবে, 2 ইউনিট ভরতে লাগে 1 ঘন্টা, 1 ইউনিট ভরতে লাগবে 1/2 ঘন্টা, 15 ইউনিট ভরতে লাগবে 1/2 × 15, মানে একই ব্যাপার, 15/2 মানে 7.5 ঘন্টা। ঠিক আছে, এই তো গেল আমার অঙ্ক। দেখো 7.5 ঘন্টা অপশন কোথায় আছে? এই যে 7.5 ঘন্টা, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি 7.5 ঘন্টা। ঠিক আছে, চলে আসি আমরা পরের অঙ্ক। পরের অঙ্ক নিয়ে চলে আসি। বলছে যখন একটি সংখ্যাকে 15 দ্বারা ভাগ করা হয় তখন 3 ভাগশেষ থাকে, ওই একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করা হলে 11 ভাগশেষ হয়, তাহলে নিম্ন প্রদত্তগুলির মধ্যে কোন বিকল্পটি হলো এমন একটি সংখ্যা? মানে এই তাহলে যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে ওই সংখ্যাটা কোন সংখ্যা? কে কি বলেছে স্যার? আবার কোশ্চেনটা বোঝো। একটা সংখ্যা আছে, 4টার মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটাকে 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, আবার ওই একই সংখ্যাকে যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে 11 ভাগশেষ থাকে। একটা সংখ্যা আছে যাকে 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটাকেই 17 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটা কত হবে? এবার স্যার আবার স্যার এক কথা বলি, এখানেও আমরা অপশন টেস্ট করব। যদি আমি অঙ্কটা করতে যাই স্যার একটু বড় হয়ে যাবে, ঠিক আছে, দরকার নেই, আমি অপশন টেস্টটা শিখে নাও কিভাবে করবে। দেখো তো একদম পাতি একবারে মুখে মুখে হয়ে যাবে, দেখো ভালো করে বোঝো। 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, ঠিক আছে, তার মানে কি ভালো করে বোঝো, 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। আচ্ছা স্যার 15তে দেখো তো শেষে 5 আছে না? 5 আছে তো 5 যুক্ত কোন সংখ্যার গুণিতক সব সময় 5 বা 0ই হবে। দেখো মানে কি বললাম, 15কে যদি তুমি 1 দিয়ে গুণ করো 15ই অ্যান্সার দিবে, 15কে যদি 2 দিয়ে করো তাহলে 30 দিবে, যদি 3 দিয়ে করো 15কে যদি তুমি 3 দিয়ে করো তাহলে 45 দিবে। যেটা বলতে চাইছি 15কে তুমি যা দিয়েই ভাগ গুণ করো না কেন শেষে একক স্থানে অঙ্কে হয় 5 নালে 0 আসবে, আসবে তো। এবার বলেছে যাই করো না কেন, তুমি 15কে 5 দিয়ে করো, 7 দিয়ে গুণ করো, 100 দিয়ে করো, 150 দিয়ে করো, যা দিয়েই করো শেষে 5 আসবে বা 0 আসবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে 5 যুক্ত টার্ম যদি থাকে তাকে যে সংখ্যা দিয়ে গুণ করা যাক না কেন শেষে 5 বা 0 আসে। এবার গল্প বলছে এমন একটা সংখ্যা যাকে 15 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তার মানে ওর যে সংখ্যাটা আছে, সংখ্যাটা যাই হোক না কেন, তাহলে নিঃসন্দেহে ধরে নাও 15 এমন একটা গুণিতক আছে যার থেকে 3 বেশি আছে। ভাগশেষ 3 থাকা মানে কি? ভাগশেষ 3 থাকা মানে দেখো একটা সংখ্যা কত আছে আমি জানি না, তাকে 15 দিয়ে যদি ভাগ করি ভাগফল কত হবে তাও জানি না, কিন্তু ভাগশেষ 3 হবে। তার মানে এই যে ভাজ্যটা দেওয়া আছে সেখানে 3 বাড়তি আছে, যদি 3 কম থাকতো তাহলে 15 দিয়ে ভাগটা মিলে যেত। আমার কথা বলার মানে এইটুকুটাই, যদি এখানে 3 কম থাকতো তাহলে ভাগফলটা মিলে যেত, ঠিক আছে। তার মানে 3 ভাগশেষ আছে মানে কি 15 একটা গুণিতক আছে যে গুণিতকের থেকে 3 বেশি আছে, বোঝা গেল। 15 এমন একটা গুণিতক আছে যার থেকে 3 বেশি আছে দিয়ে ওটাই ভাজ্য এখানে দেওয়া আছে, তাহলেই 3 ভাগশেষ থাকবে। ক্লিয়ার হয়েছে এই পয়েন্ট? তো আমি যেটা বলতে চাইছি স্যার আরেকবার ক্লিয়ার করি, বুঝতেই হবে স্যার, একদম মুখে মুখে অ্যান্সার হবে, বুঝতে হবে। দেখো বলছি 15 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটার শেষে 0 থাকবে বা 5 থাকবে, সেই সংখ্যাটা শেষে 0 থাকবে বা 5 থাকবে, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো এবার গল্প দাঁড়ালো
3 ভাগশেষ আছে, তার মানে 3 ভাগশেষ আছে, তার মানে নর্মালি যদি ভাগ চলে যেত তাহলে 0 বা 5 থাকতো। ভাগশেষ আছে 3, তার মানে এটা কি? তার মানে এই যে সংখ্যাটার শেষে 3 যুক্ত আছে, এই যে সংখ্যাটা এর আগে যাই হোক না কেন এর ইউনিট ডিজিট 0 বা 5 ছিল, তার সাথে 3 যুক্ত আছে, তার মানে যে সংখ্যাটাই এখানে দেওয়া আছে, যে সংখ্যাটাই দেওয়া আছে তার ইউনিট ডিজিট হয় 3 হবে, হয় 3 হবে, আর না হলে 5 3 8 হবে। অন্য কিছু তো হতে পারে না, হয় 3 হবে না হলে 8 হবে। ঠিক আছে, এবার আমি দেখে নিই অপশন। দেখো অপশন এ তে আছে ইউনিট ডিজিট 5, হবে না। অপশন বি তে আছে 0, হবে না। অপশন সি তে 8 আছে, অপশন ডি তে 3 আছে। তার মানে পসিবিলিটি সি আর ডি নিয়ে। বোঝা গেল? আমি এতক্ষণ ধরে বোঝালাম স্যার এইটুকুটা বলার জন্যই যে 15 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে ইউনিট ডিজিট 0 থাকবে বা 5 থাকবে। এবার যেহেতু ভাগশেষ 3 আছে, তার মানে সংখ্যাটার ইউনিট ডিজিটে হয় 0 যোগ 3 মানে 3 থাকবে, না হলে যদি 5 থাকতো তাহলে 5 যোগ 3 8 আসে। তাহলে আমি এইটুকুটাকে কাজে লাগিয়ে দুটো অপশনকে কেটে দিলাম, তাহলে আমার অ্যান্সার হয় সি হবে নাহলে ডি হবে। ঠিক আছে, এবার পরেরটাই আসি। পরের কি বলেছে? ওই সংখ্যাটিকে যদি 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 11 হয়। আমার তাহলে অপশন আছে দুটো পড়ে, আমি দেখে দেব যে এর মধ্যে কোনটাকে 17 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে। ধরে নাও 183 কে ভাগ করছি, 183 কে যদি আমি 17 দিয়ে ভাগ করতে যেতাম, দেখো তো 17 একে 17 হতো, 17 একে 17, 1 নামলো, 3 নামলো, তাহলে আমি 0 নিতাম, 0 হতো। দুটো সংখ্যা তো নামে না, তার একটা 0 নিয়ে 0 হতো, 130 যাবে না, যাবে না স্যার, তাহলে পয়েন্ট হয়ে গেল। তাহলে দেখো তো স্যার, যদি আমি এখানে 17 নিতাম তাহলে কি আমার ভাগশেষ থাকতো না, সরি 0 নিতাম, কি বলছি আমিও, আমার তো পয়েন্টে চাইনি, আমি ভাগশেষ চেয়েছি, সরি 17 দিয়ে 183 কে ভাগ করছি, আমি তো ভাগশেষ চেয়েছি, তাহলে 1 দিয়ে দিলাম, 1 দিয়ে 17 হলো, 1 হলো, 3 হলো, ঠিক আছে, 0 নিয়ে নিলাম, তাহলে আমার 13 ভাগশেষ থাকলো, আমার ভাগশেষ থাকলো 13, কিন্তু কোশ্চেনে কত বলেছে? 11 ভাগশেষ থাকবে, তার মানে আমার এটাও অ্যান্সার হবে না, অপশন নাম্বার ডিও হবে না। চলে আসি এটা চেক করে দেখি তো, 198 কে 17 দিয়ে ভাগ করে দেখি, 17 একে 17 থাকলো 2 28, দেখো 17 একে 17 1 1 11 ভাগশেষ মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল সি, অপশন নাম্বার সি, অপশন সি হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল স্যার? প্রথমে আমি 15 দিয়ে চেক করে দুটো অপশন কেটে দিলাম, তারপরে স্যার 17, তুমি যদি পরীক্ষা হলে অপশন সি আছে তুমি প্রথমেই পেয়ে যেতে এটা, তাহলে তোমাকে এটা করতেই হতো না। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। না বুঝতে পারলে স্যার বলে নিবে, কমেন্ট করবে কোথায় বুঝতে পারলে না। না বুঝার মতো কিছু নেই, বারবার করে দেখবে, ঠিক বুঝতে পারবে। আর তারপরে যদি বুঝতে না পারো কমেন্ট করবে, অবশ্যই পরের দিন আমরা সেটা নিয়ে আলোচনা করব। বলেছে 18 এবং 72-এর তৃতীয় সমানুপাতিটি কত? আমরা দেখো অনেকবার করেছি, আর এটা স্যার পরীক্ষার কমন কোশ্চেন এগুলো, তৃতীয় সমানুপাতি বের করতে দেওয়া, চতুর্থ দেওয়া, দ্বিতীয় বের করতে দেওয়া, দ্বিতীয় মানে মিন প্রপোর্শন, মধ্য সমানুপাতি দেওয়া, প্রথম সমানুপাতি বের করতে দেওয়া। ঠিক আছে, তো তৃতীয় সমানুপাতি বলেছে, তৃতীয় সমানুপাতি আমরা মানে শিখেছি স্যার, সূত্র শিখেছি, অনুপাত সমানুপাত করানো হয়ে গেছে আমাদের, দেখে নেবে b²/a। তৃতীয় সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে b²/a। বি মানে কি স্যার? পরের সংখ্যাটা কত দেওয়া আছে? 72, তার মানে 72 এর স্কয়ার মানে 72 × 72, বাই এ মানে কত? 18, তাহলে হয়ে গেল 18। 18 দিয়ে কেটে দিই, 4 18 72, 4 × 18 করলে 72 হয়, 72 × 4 করলে কত হবে? 4 2 8, 4 7 28, তাহলে 288 হলো অ্যান্সার। দেখো 288, অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার, b²/a। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন 9 নম্বরে। দেখ, ধরা যাক বৃহত্তম সংখ্যা x যার দ্বারা 7072, 8505 এবং 9925 কে ভাগ করলে অবশিষ্ট থাকে যথাক্রমে 22, 45 এবং 55। তাহলে x এর অঙ্কগুলির যোগফল কত হবে নির্ণয় করো। কি বলেছে কোশ্চেন ভালো করে বোঝো। বলছে একটা বৃহত্তম সংখ্যা আছে, কত আছে আমি জানি না, ঠিক আছে, কোশ্চেনে বলে দিয়েছে x আছে, বলছে এই x দ্বারা
যদি 7,72কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে কত? 22। ওই এক্স দ্বারাই যদি আবার 8,505কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকে? তাহলে ভাগশেষ থাকে 45। ওই এক্স দ্বারাই যদি আবার 9,925কে ভাগ করা হয়, 9,925কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 55। ভাগশেষ থাকে 55। তাহলে এর এক্সটা কি? এক্সটা সর্ববৃহৎ, মানে আরো কিছু হতে পারে কিন্তু সব থেকে বড় সংখ্যা। সব থেকে বড় কোন সংখ্যা? যেটা এক্স, যেটা দিয়ে ভাগ করলে এই ভ্যালুগুলো দিবে। তাহলে বলেছে এক্স এর মান নির্ণয় করো, সবচেয়ে বড় এক্স এর মানটা কত হবে সেটা বের করো। ঠিক আছে, কিভাবে করব স্যার ভালো করে বোঝো তো। আচ্ছা দেখো তো, এক্স দিয়ে যখন আমি এটাকে ভাগ করছি ভাগশেষ থাকছে 22, তার মানে এটা থেকে যদি 22 কম থাকতো, এটাতে যদি 22 কম থাকতো তাহলে এক্স দিয়ে ভাগ মিলে যেত না? যেত তো। একই রকম ভাবে এক্স দিয়ে যখন এটাকে ভাগ করছি ভাগশেষ থাকছে 45, তার মানে এখানে যদি 45 কম থাকতো তাহলে এক্স দিয়ে ভাগ মিলে যেত। ঠিক একই রকম ভাবে এখানে যদি 55 কম থাকতো এটাতে তাহলে এক্স দিয়ে ভাগ মিলে যেত। তার মানে এটা থেকে যদি আমি 22 বাদ দিই তাহলে কিছু একটা সংখ্যা দাঁড়াবে, এখান থেকে যদি 45 বাদ দিই তাহলেও একটা সংখ্যা দাঁড়াবে, এখান থেকে যদি 55 বাদ দিই তাহলে একটা সংখ্যা দাঁড়াবে। তাহলে এই তিনটা সংখ্যাকেই এক্স দিয়ে ভাগ যাবে না। আরেকবার বোঝো, আমি যদি এখান থেকে 22 বাদ দিয়ে দিই তাহলে এখানে কিছুটা একটা সংখ্যা দাঁড়াবে বিয়োগ করার পর, এখান থেকে 45 বাদ দিলেও কিছু একটা সংখ্যা দাঁড়াবে, এখান থেকে 55 বাদ দিলেও কিছু একটা সংখ্যা দাঁড়াবে। তাহলে এই তিনটা সংখ্যাকে এক্স দিয়ে ভাগ যাবে না? এই এক্স দিয়েই তিনটা সংখ্যাকে ভাগ যাবে। তার এই তিনটা সংখ্যাকেই ভাগ যাচ্ছে এমন একটা সংখ্যা, সেটাকে কি বলা হয়? তাদের গসাগু বলে। তার মানে আলটিমেট এটা থেকে এটা বাদ দিয়ে যেটা দাঁড়াবে, এটা থেকে এটা বাদ দিয়ে যেটা দাঁড়াবে, এবং এখান থেকে এটা বাদ দিয়ে যেটা দাঁড়াবে, এই তিনটার যদি আমি গসাগু বের করি তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার ধরে নাও, আমি একটা কথা বলছি, এক্স এর ভ্যালু ধরে নাও 141 বেরালো, একটা কথা, সাপোজ 141 বেরালো, বা যা ইচ্ছা বেরাক 141 বেরালো। আমাকে কোশ্চেনে কিন্তু এক্স এর মান চাইনি, কি চেয়েছে? এক্স এর অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। তাহলে এক্স এর এই অঙ্কগুলো, এই যে দেখো 1, 4 আর 1, এদের যোগফল বের করতে দিয়েছে, 6 বেরিয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এই ক্ষেত্রে 6, তোমার যেটা বেরাবে সেই অনুযায়ী 143 বেরালে 8 হবে। কোশ্চেনে যেভাবে অ্যান্সার আমার যেভাবে বেরাবে আমি সেভাবে বের করব। ঠিক আছে স্যার, এটা আমি করব না, তোমাকে আমি সব বলে দিলাম, এটা তোমার বাড়ির কাজ থাকলো, হোম টাস্ক থাকলো স্যার, এটা হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে করে আমাকে অ্যান্সার বলবে কমেন্ট করে যে কত অ্যান্সার হচ্ছে। বোঝা গেল? এটা থেকে 22 বাদ দিবে, এটা থেকে 45 বাদ দিবে, ওখান থেকে 55 বাদ দিবে, যেগুলো বিয়োগফল দাঁড়াবে সেইগুলোকে তুমি গসাগু বের করবে, তার যেটা গসাগু হবে তার অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে আমাকে বের করে বলবে। ঠিক আছে, বোঝা গেল স্যার? দেখতে পাচ্ছ স্যার প্রত্যেকটা অঙ্কের, স্যার প্রত্যেকটা অঙ্কের একটু নিত্য নতুন কিছু আছে, প্রত্যেকটা অঙ্কে একটু নিত্য নতুন কিছু আছে। আমরা আবারও বলছি, দেখো কোশ্চেনটা দেখো স্যার 2022 সালের কোশ্চেন। আমরা আবার বারবার বলছি স্যার, যারা প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউপি, কেপি, জিডি, যারা প্রিপারেশন নিচ্ছ, রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেনগুলোকে ফলো করো। এমন নয় যে তুমি আজ থেকে, আবারও আগের দিনও বলেছিলাম যে এমন নয় তুমি গতানুগতিক কোশ্চেন করে যাচ্ছ, পরীক্ষা হলে কিছু পাবে না। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, নিজেকে একটু আপডেট করো। চলে আসি পরের অঙ্ক 10 নম্বরে। ঠিক আছে, বলছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, একটা এক্সপ্রেসের নাম দিয়েছে, 14:30 সময়ে, মানে দুপুরবেলা 2:30 সময়ে দিল্লি থেকে চেন্নাইয়ের দিকে 75 কিলোমিটার পার বেগে, ঠিক আছে, যাত্রা শুরু করলো। তাহলে একটা ট্রেন আছে, আমি অত বড় নাম লিখছি না, আমি এ বলে দিলাম, এ একটা ট্রেন। এই ট্রেনটা দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কটার সময় স্যার? 14:30, মানে দুপুর 2:30টায় 14:30-এ রওনা দিয়েছে দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ভালো কথা। কত কিলোমিটার বেগে? 75 কিলোমিটার পার ঘন্টা, এই স্পিড নিয়ে যাত্রা শুরু করেছে। যখন রাজধানী এক্সপ্রেস একই পথে দিল্লি থেকে চেন্নাইয়ের দিকে
16:30 সময়ে 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করলো। দেখো আর একটা ট্রেন রাজধানী এক্সপ্রেস এও দিল্লি থেকে চেন্নাইয়ের দিকে একই দিকে যাত্রা শুরু করেছে। এও দিল্লি থেকে চেন্নাইয়ের দিকে যাত্রা শুরু করেছে কত স্পিড নিয়ে? 90 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। কটার সময়? 16:30-এ। আগেরটা শুরু করেছিল 14:30-এ, এ করেছে 16:30-এ, মানে এর থেকে 2 ঘন্টা পরে। ঠিক আছে, তাহলে কি বলেছে? তা আমাকে কি বের করতে দিয়েছে? দিল্লি থেকে কত দূরে ট্রেনটি মিলিত হবে, মানে দিল্লি থেকে কোনো একটা সময় গিয়ে এরা দুজন দেখা হয়ে যাবে, দুই ট্রেনটা দেখা করে নেবে। বলছে কতটা দূরে, এই ডিস্টেন্সটা কতটা, দিল্লি থেকে চেন্নাইয়ের ডিস্টেন্স, মানে এই যে যাত্রাপথের দূরত্বটা কতটা, যেখানে গিয়ে দুটো ট্রেনের সাক্ষাৎ হবে। এটা দিয়েছে আমার কোশ্চেন। পারবো করতে? দেখো তো স্যার, এই যে প্রথম ট্রেনটা এ 14:30-এ যাত্রা শুরু করেছে, দ্বিতীয় ট্রেনটা 16:30-এ যাত্রা শুরু করেছে। ঠিক আছে, তার মানে এ যখন রাজধানী এক্সপ্রেস যখন যাওয়া শুরু করেছে, এই প্রথম ট্রেনটা অলরেডি 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা চলে গেছে মানে কি? ও 1 ঘন্টায় 75 কিলোমিটার যায়, তার মানে 2 ঘন্টায় অলরেডি 150 কিলোমিটার চলে গেছে। তাহলে এই ট্রেনটা 150, ধর নাও এখানে 150 কিলোমিটার চলে এসছে, অলরেডি 150 কিলোমিটার চলে এসেছে, তারপরে রাজধানী এক্সপ্রেস যাওয়া শুরু করলো। তাহলে দেখো তো, এ কি রাজধানী এক্সপ্রেস কি কখনো একে ধরতে পারবে? অবশ্যই পারবে, কারণ এর স্পিডটা বেশি আছে, 90 কিলোমিটার পার আওয়ার আছে। ও 1 ঘন্টায় কতটা করে মেকআপ দিচ্ছে? দেখো তো, এর 75, এর 90, মানে এ 1 ঘন্টায় 15, রিলেটিভ স্পিড কত এদের? 15 কিলোমিটার। 1 ঘন্টায় 15 কিলোমিটার করে বেশি যাচ্ছে। তাহলে যেতে 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 একটা সময় থেকে গিয়ে ক্রস করেই যাবে। বলছে ওই যে সময় ওকে ক্রস করলো, সেই দূরত্বটা দিল্লি থেকে, সেই দূরত্বটা কত, এটা বের করতে দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, এবার আমি অঙ্কটাতে আসি। দেখো অঙ্কটা এখানে করছি। দেখো তো, আমরা সবাই করে এসছি এই টাইপের অঙ্ক। বলছে এদের রিলেটিভ স্পিড, দেখো একই দিকে যাচ্ছে মানে কি, রিলেটিভ স্পিড কি হবে? মাইনাস হবে। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে স্যার? রিলেটিভ স্পিড 90 মাইনাস কত? 90 মাইনাস 75, তার মানে 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এদের রিলেটিভ স্পিড। ঠিক আছে, আচ্ছা চলে গেছে কতটা? দেখো তো 150 কিলোমিটার চলে গেছে না? কারণ অলরেডি 14:30-এ প্রথম ট্রেনটা যাচ্ছে, আর রাজধানী যেতে শুরু করেছে 16:30, তার মানে 2 ঘন্টা চলে গেছে প্রথম ট্রেনটা। ও 1 ঘন্টায় যায় 75 কিলোমিটার, তাহলে এই 2 ঘন্টায় কত যাবে? এ ট্রেনটা কতটা গেছে 2 ঘন্টায়? অলরেডি 75 কিলোমিটার, মানে 150 কিলোমিটার চলে গেছে। 2 × 75, অলরেডি ও 150 কিলোমিটার চলে গেছে। ঠিক আছে, ওর যখন 150 কিলোমিটার চলে গেছে, তারপরে যাত্রা শুরু করেছে বি ট্রেনটা, এই রাজধানী এক্সপ্রেস। রিলেটিভ স্পিড কত? 15 কিলোমিটার। তাহলে এই 150 কিলোমিটার ওকে মেকআপ দিতে হবে এই 15 কিলোমিটার রিলেটিভ স্পিড দিয়ে। কত সময় লাগবে? তাহলে বলো তো, কত সময় ওরা সাক্ষাৎ করবে? রাজধানী এক্সপ্রেসটা আর হচ্ছে এ ট্রেনটা, এরা কখন সাক্ষাৎ করবে? কতক্ষণ পর? 150 কিলোমিটার ডিভাইডেড বাই কত? 15। দেখো আমি টাইম বের করছি স্যার, ডিস্টেন্স বাই স্পিড বের করলাম, 15 দিয়ে কেটে দিলাম, কত হলো? 10। তার মানে 10 ঘন্টা পর ওরা সাক্ষাৎ করবে, 10 ঘন্টা পর সাক্ষাৎ করবে। বোঝা গেল? 15 কিলোমিটার করে মেকআপ দিচ্ছে, তাহলে 150 কিলোমিটার মেকআপ দিতে কত সময় লাগবে? 10 ঘন্টা লাগবে। ডিস্টেন্স বাই স্পিড করলে কি হয়? টাইম হয়। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম বেরায়। ঠিক আছে, তাই তো বেরায়। আমি বললাম ধরে নাও মালদা থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, একটা ট্রেন 50 কিলোমিটার বেগ নিয়ে যাচ্ছে, তাহলে কত সময় লাগবে? 500 ভাগ 50, 10 ঘন্টা লাগবে। তো কি ছিল স্যার? 500 কিলোমিটারটা ডিস্টেন্স ছিল, 50 কিলোমিটারটা কি ছিল? স্পিড ছিল। তাহলে কতক্ষণ সময় লাগলো? 500কে 50 দিয়ে ভাগ করলাম 10, তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম বেরায়। ঠিক আছে, ভালো কথা। তাহলে কতক্ষণ টাইম লাগবে স্যার? মানে 10 ঘন্টা পর তারা মিট করবে। এই যে দুটো ট্রেন, রাজধানী আর এ ট্রেনটা 10 ঘন্টা পর মিট করবে, মানে 10 ঘন্টা পর রাজধানী ট্রেনটা তাকে ধরে নেবে। ঠিক আছে, রাজধানী ট্রেনটা 10 ঘন্টা পর ধরে নেবে, তার মানে কি স্যার?
তার মানে যে এই 10 ঘন্টায় তাহলে কতটা দূরত্ব গেছে রাজধানী ট্রেনটা? 1 ঘন্টায় যদি 90 কিলোমিটার যায়, ও 10 ঘন্টা পর গিয়ে ধরবে, তার মানে 10 ঘন্টায় কতটা গেছে, তার মানে কতটা দূরত্ব গেছে স্যার রাজধানী এক্সপ্রেসটা? তাহলে 10 ঘন্টায় কতটা দূরত্ব গেছে, কতটা গেছে? 90 × 10 মানে 900 কিলোমিটার গেছে। তার মানে 900 কিলোমিটার পর তাদের দেখা হবে। ঠিক আছে, কেউ কিন্তু আবার করে দিয়ে না 75 × 10 750 করে দিও না, কারণ মেকআপটা কে দিচ্ছে? মেকআপটা তো এই পরের ট্রেনটা রাজধানী দিচ্ছে ওকে। রাজধানী 15 কিলোমিটার করে এক্সট্রা মেকআপ দিচ্ছে, তাহলে এর সাথে 10 গুণ হবে। ঠিক আছে, আর যদি এর সাথে করতে চাও তাহলে এর সাথে কি হবে? 75 × 10 750 কিলোমিটার, আর আগে 150 চলে গেছিল, এই 150টা তাহলে যোগ করতে হবে, 750 প্লাস 150 তাহলে 900। ঠিক আছে, তার থেকে আমি একদম ডিরেক্ট এটাই করব, পরেরটাই করব। 90 × 10 কত হবে? 900 কিলোমিটার। দেখো অ্যান্সার দেখো, অপশন নাম্বার এ 900 কিলোমিটার, অপশন এ 900 কিলোমিটার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন 11 নম্বরে। দেখো সরল সুদের একটা অঙ্ক দিয়েছে, 7,500 টাকা কত বার্ষিক সরল সুদের হারে 7 বছরে 9,250 টাকা হবে? আচ্ছা দেখো তো, আমাকে 7,500 টাকা বলে দিয়েছে, মানে আসল বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, সুদে আসলে বলে দিয়েছে। দেখো সুদে আসলে 9,250। আচ্ছা, আসল দিয়ে দিয়েছে, সুদ আসল দিয়ে দিয়েছে, তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই সুদ পেয়ে যাব না? তাহলে আমি এখানে সরল সুদটা বের করে নিই, তাহলে সুদ সমান কত হবে? সুদ আসল থেকে আমি বাদ দিয়ে দিলাম কি? আসলটা বাদ দিয়ে দিলাম। 0 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলাম 5, 12 থেকে 5 বাদ দিলাম 7, হয়ে গেল 1,750। বাদ দিয়ে দেখবে 1,750 টাকা হবে। ঠিক আছে, ভালো কথা। আমরা কি জানি স্যার সরল সুদের ক্ষেত্রে? আমরা জানি সুদ সমান, দেখো একবারে লিখে দিচ্ছি, সুদ সমান, সুদ কত বেরিয়েছে এটা? সুদ সমান আসল, আসল মানে কত? 7,500, আসল ইনটু সময়, সময় কত? 7 বছর, ইনটু সুদের হার, সুদের হারটাই তো বের করতে হবে আমাকে, সুদের হারটাই বের করতে হবে, রেখে দিলাম, ডিভাইডেড বাই 100। এখান থেকে আর এর মান বের করতে হবে। দেখো 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 25 দিয়ে কেটে দিচ্ছি স্যার, 25 দিয়ে কাটছি, 7 25-এ 175, শূন্য হয়ে গেল। 25 দিয়ে কাটলাম, 3 25-এ 75, 7 দিয়ে কেটে দিলাম, 7 দিয়ে কাটলাম, 10 হয়ে গেল। তাহলে আর এর ভ্যালু কি দাঁড়ালো? দেখো তো 3টা এদিকে গুণ আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 10/3, 10/3 মানে কত হবে স্যার? 3 পূর্ণ 1/3%, 3 পূর্ণ 1/3%। ঠিক আছে, বোঝা গেল? 3 পূর্ণ 1/3%। আচ্ছা, মাথায় রাখবে, মাথায় রাখবে কি? দেখবে আমাদের ভিডিওগুলো দেখবে স্যার, একটু ব্যাকে গিয়ে যখনই পরীক্ষা হলে, স্যার এটা তো আমার বেরিয়ে গেল 3 পূর্ণ 1/3%। পরীক্ষা হলে যখনই এই টাইপের অঙ্ক থাকবে, এই টাইপের অঙ্ক মানে অঙ্ক যা ইচ্ছা থাক, অপশন যখন এইরকম ভগ্নাংশযুক্ত অপশন থাকবে, ঠিক আছে, তোমার প্রথম কাজ হবে, কোশ্চেন কি বলেছে আমার দেখার দরকার নেই, তোমার প্রথম কাজ হবে যে কোন ভগ্নাংশটা, কোন অ্যান্সারটাতে ইউনিট ডিজিট 0 বা 5 আসছে, হয় 0 না হয় 5। দেখো 3 4-এ 12, 12 মানে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। কি বললাম স্যার? ইউনিট ডিজিট বের করছি, ভালো করে শোনো। কি করি আমরা? নর্মালি এটার সাথে গুণ করে এটা যোগ করি, তাই করছি। 3 4-এ 12, আমার শুধু ইউনিটটা লাগবে 2, 2 এর সাথে 1 যোগ করলাম 3, তাহলে 0 বা 5 আসলো না, মানে অ্যান্সার এটা হবে না। চলে আসি পরেরটাই, 3 5-এ 15, 5, 5 আর 1 যোগ করলে 6, আসলো 0 বা 5? আসলো না, হবে না। দেখো 3 3-এ 9 আর 1-এ 10, 3 3-এ 9 1-এ 10, দেখো 0 চলে এসছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। আরো চেক করে নি, 3 6 18, 8 আর 1-এ 9,
তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম অপশন নাম্বার সি, বাদ বাকি কোনো অ্যান্সার হতেই পারে না। বোঝা গেল? তাহলে আমি আমার কোশ্চেন কি বলেছে আমার দেখে লাভ নেই, যে অপশনে 0/5 আসবে, 0 আসবে অথবা 5 আসবে, আমার সেটাই হয়ে যাবে অ্যান্সার। কোনো কারণে যদি দুটোতে চলে আসতো 0 বা 5, তখন আমরা অঙ্কটা করতাম। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে তাহলে? ঠিক আছে, দেখবে আমরা এরকম টাইপের প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেছি অপশন টেস্ট করে, একটু ফলো করবে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই স্যার একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে। সুন্দর সুন্দর অঙ্কগুলো নিয়ে আসা হচ্ছে। দেখো, একটা সরল করতে দিয়েছে। ঠিক আছে, সরল করতে দিয়েছে, দেখতেই পাচ্ছ আরআরবি কোশ্চেন, স্যার গ্রুপ ডি এর কোশ্চেন, একটা সরল করতে দিয়েছে, পাতি সরল দিয়েছে একটা, দেখি। এক্স ওয়াই স্কোয়ার জেড তার পাওয়ারে -3, নিচে আছে ওয়াই টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার স্কোয়ার। ভালো করে স্যার দেখবে, ঠিক আছে, ভুল যেন না হয়, একদম ধাপে ধাপে করতে করতে যাব, কোনো যেন ভুল না হয় স্যার। দেখো তো, পাওয়ারে -3 আছে, ওপরের একটা একটা করে কাজ করছি, -3 আছে, এদের হোল টু দি পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়ে যায়। তাহলে এক্স এর পাওয়ারে আমি এটাকে লিখতে পারি না এক্স টু দি পাওয়ার -3, এটা তো সবার পাওয়ারে আছে। ঠিক আছে, আচ্ছা কি হয় স্যার, পাওয়ারে যদি থাকে, হোল টু দি পাওয়ার থাকে, তাহলে গুণ হয়ে যায়। দেখো ওয়াই এর 2 ছিল, 2 এর সাথে -3 গুণ করলাম, তাহলে কি হবে, ওয়াই এর পাওয়ারে -6, 2 ছিল, -3 গুণ করলাম -6, জেড, জেড মাথায় কিছু নাই, 1 আছে, 1 এর সাথে -3 গুণ করলাম -3। বোঝা গেল? -3 দিয়ে সবগুলোর পাওয়ারে নিয়ে চলে আসলাম এই -3 কে, এক্স এর পাওয়ারে -3, ওয়াই এর তো 2 ছিল, 2 ইন্টু -3 করলে -6, জেড এর পাওয়ারে -3, নিচে কি আছে, ওয়াই এর পাওয়ারে -3 তার স্কোয়ার। ঠিক আছে, পরে চলে আসি আবার। দেখো তো, ওয়াই এর পাওয়ারে -6, নিচে ওয়াই এর পাওয়ারে -3, ঠিক আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। করি, এখানে করে দিই, এক্স টু দি পাওয়ার -3 যা আছে রেখে দিলাম। দেখো -6 আছে, -6 আছে, আমি যদি এখানে পাতি একটা শুধু ওয়াই এরটা লিখতাম, ওয়াই এর পাওয়ারে -6, নিচে ওয়াই এর পাওয়ারে -3। বললাম যখন এরকম ভাগ থাকে, ভাগ ডিভাইডেড আছে মানে ভাগ আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে যায় মানে কত ছিল স্যার, -6 ছিল, বিয়োগ হয়ে যাবে কত, নিচেরটা কত, -3, তাহলে -6 থেকে বাদ হয়ে গেল -3, তাহলে কি হবে, -6 মাইনাসে মাইনাসে +3, তাহলে হয়ে গেল ওয়াই এর পাওয়ারে -3। ঠিক আছে, বা তুমি স্যার অত দরকার নেই, একদম পাতি স্যার। দেখো কি করবে স্যার, মাইনাসের গল্প আনবেই না, মাইনাস স্যার কমনে রেখে দাও, যেহেতু ওপরে বড়টা আছে মাইনাসকে কমনে রেখে দাও, 6 থেকে 3 বাদ দিলে 3। ঠিক আছে, 6 থেকে 3 বাদ দিলে 3, 3 দিয়ে 6 কে কেটে দাও 3, তাহলে ওয়াই টু দি পাওয়ার -3। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, -3 দিয়ে যদি করে দিতাম, তাহলে এখানে হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার -3, জেড টু দি পাওয়ার -3 আছে লিখে দিলাম, হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে করে দিলাম। পরের লাইন কি হবে, পরের লাইন সেম, মাথার উপরে 2 আছে সবার, তাহলে সবারটাতে 2 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল এক্স টু দি পাওয়ার -6, 3 দুগুণা 6, একই রকম ভাবে ওয়াই টু দি পাওয়ার -6, জেড টু দি পাওয়ার -6। ঠিক আছে, জেড টু দি পাওয়ার -6, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এক্স টু দি পাওয়ার -6, ওয়াই টু দি পাওয়ার -6, জেড টু দি পাওয়ার -6। দেখো অপশন নাম্বার এ, দেখো অপশন নাম্বার এ মানে কি স্যার, -6 আছে মানে কি, -6 মানে এগুলো নিচে আছে, মাইনাস পাওয়ারে মাইনাস থাকে মানে নিচে আছে, এক্স টু দি পাওয়ার -6 মানে 1/x টু দি পাওয়ার 6, ওয়াই এর পাওয়ারে -6 মানে নিচে আছে -a টু দি পাওয়ার 6, জেড এর পাওয়ারে -6 মানে এটাও নিচে আছে। তাহলে দেখো অপশন নাম্বার কত স্যার, অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার, 12টাও অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কে আসি 13 নম্বরে। দেখো এটা সরল করতে দিয়েছে আবার। ঠিক আছে, জেড ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই দেওয়া আছে, এক্স ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব বাই দেওয়া আছে,
প্লাস ওয়াই ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, তার নিচে একটা ওয়াই দেওয়া আছে। আমার কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে সরল করা। আমরা তার আগে একটা সূত্র মুখস্থ রাখবো স্যার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে লাগবে কি স্যার, আমরা কি জানি সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যারা জানো খুবই ভালো, যারা জানো না মুখস্থ রাখবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি প্লাস থাকতো, এ কিউব প্লাস বি কিউব থাকতো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্লাসের সূত্র। ঠিক আছে, এবার কি করব, ভালো করে শোনো স্যার, বেশি করতে যাব না, পটাপট অঙ্কটা করব। দেখো তো এই যে এই জায়গাটা দেখো তো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, দেখো তো এ কিউব মাইনাস বি কিউব আকারে আছে না, এ কিউব মাইনাস বি কিউব আকারে আছে না, তাহলে আমি এর জায়গাতে সূত্রটা লিখতে পারি না, তাহলে লিখে দিই। তাহলে আমার কি ছিল, জেড ছিল, জেড রেখে দিলাম, একটু এদিক থেকে লিখি, জেড লিখে দিলাম। দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ওর জায়গাতে আমি লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র লিখছি এ কিউব মাইনাস বি কিউবের, তাহলে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কি স্যার, যা সূত্রটা লিখলাম এ কিউব মাইনাস বি কিউবের। ঠিক আছে, এটা স্কোয়ার স্যার, স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে যা আছে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম এক্স। আবার দেখো একই রকম ওয়াই কিউব মাইনাস জেড কিউব, একই রকম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাই নিচে যা আছে লিখে দিলাম ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, যা আছে লিখে দিলাম। ঠিক আছে, পরেরটাও একই রকম, দেখো ওয়াই ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে গল্প। ঠিক আছে, কি করব স্যার, দেখো তো এইটার এটা সেম না, কেটে গেল, এটার এটা সেম না, কেটে গেল, এটার এটা সেম, কেটে গেল। ঠিক আছে, কি পড়ে থাকলো স্যার, এটা গুণ পড়ে থাকলো, গুণ করে দিই, জেড এক্স গুণ করছি জেড এক্স কে, জেড এক্স মাইনাস জেড ওয়াই, প্লাস আছে প্লাস দিলাম এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড এক্স জেড, প্লাস আছে প্লাস দিলাম ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এক্স বা এক্স ওয়াই, যা ইচ্ছা। দেখো কি হচ্ছে স্যার, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে গেল, প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড কেটে গেল, কি পড়ে থাকলো, শূন্য। তাহলে অ্যান্সার হয়ে গেল শূন্য, অপশন নাম্বার ডি অ্যান্সার হয়ে গেল শূন্য, অ্যান্সার হয়ে গেল শূন্য। ঠিক আছে, বোঝা গেল, চলে আসি পরের কোশ্চেনে। 14 নম্বর কি বলছে, একজন ব্যক্তি একটি সংখ্যাকে ভুলবশত 4-এর 3-এর পরিবর্তে 3-এর 4 দিয়ে গুণ করেছে, তাহলে তার ফলাফলে কত শতাংশের পরিবর্তন হয়েছে। মানে আমাকে গুণ করতে বলেছিল 4-এর 3 দিয়ে, আমি ভুল করে গুণ করে দিয়েছি 3-এর 4 দিয়ে। আমাকে গুণ করতে বলেছিল 4-এর 3 দিয়ে, আমি ভুল করে গুণ করে দিয়েছি 3/4 দিয়ে, তাহলে বলেছে কত পরিবর্তন হয়েছে। এটা আমাকে অরিজিনালি করতে বলেছিল, আমি ভুল করে এটা গুণ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কত পরিবর্তন হয়েছে, কত শতাংশের পরিবর্তন হয়েছে। একদম পাতি স্যার, এদিক ওদিক আবিঝাবি কিচ্ছু করবে না। দেখো নিচে কি কি আছে স্যার, দেখো তো নিচে কারা আছে, 3 আছে আর 4 আছে, তাহলে 3-4-এর গুণফল কত হয়, লসাগু কত হয়, 3-4-এ 12, আমি ধরে নিলাম 12 ইউনিট ছিল। ঠিক আছে, তুমি অন্য কিছু ধরতে পারো, আমি 12 ধরলাম, কাটতে সুবিধা হবে। তাহলে বলো তো, ধরে নাও সংখ্যাটা 12 ইউনিট আছে,
আমাকে গুণ করতে বলেছে 4-এর 3 দিয়ে, তার মানে আমার অ্যান্সার দিত কত যদি 4-এর 3 দিয়ে 12কে গুণ করতাম? আমি ধরে নিলাম সংখ্যাটা 12, তাহলে এই সংখ্যাটাকে যদি 4-এর 3 দিয়ে গুণ করতে হতো তাহলে কত অ্যান্সার দিত দেখো তো? 3 দিয়ে 12কে কেটে দিতাম, 3 দিয়ে যদি 12কে কেটে দিতাম তাহলে কত হতো? 4, 4 4-এ 16 অ্যান্সার দিত না? 16 অ্যান্সার দিত। কিন্তু আমি ভুল করে দিয়েছি কত? 3-এর 4 দিয়ে, তাহলে 3-এর 4 দিয়ে যদি গুণ করে দিই 12কে তাহলে কত অ্যান্সার দিয়েছে? ভুল করে 4 দিয়ে কেটে দিয়েছি, 3, 3 3-এ 9, তাহলে ভুল করে আমার অ্যান্সার দিয়ে দিয়েছে 9। ঠিক আছে, অ্যান্সারটা 9 দিয়ে দিয়েছে। 3-এর 4 দিয়ে গুণ করার জন্য আমার অ্যান্সার 9 দিয়ে দিয়েছে। তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত ছিল 16, আমাকে দিয়ে দিয়েছে 9 অ্যান্সার। তাহলে আমি কতটা বেশি লিখে দিয়েছি দেখো তো? 7 বেশি লিখে দিয়েছি না? 7 বেশি লিখে দিয়েছি। বোঝাতে পারলাম স্যার? আমার সংখ্যাটাকে 12 ধরলাম। কিভাবে ধরলাম? এই যে নিচে যেটা দেওয়া ছিল 3 আর 4, এদের লসাগু ধরলাম 12। তাহলে 12 যদি থাকে, আমার করতে বলেছিল 4-এর 3 দিয়ে গুণ, অ্যান্সার দিত 16, 3 4-এ 12, 4 4-এ 16 হয়ে যেত। কিন্তু আমি ভুল করে দিয়েছি 3-এর 4 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে 12কে কাটবো, 3 3 3-এ 9, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেছে 9। কত বেশি হয়ে গেছে? 7। অরিজিনাল তাহলে আমার হওয়ার কথা ছিল কত? 16। এটা অরিজিনাল সংখ্যা, অরিজিনাল। তাহলে হবার কথা ছিল 16, কিন্তু আমি 7 কম লিখে দিয়েছি, সরি বেশি না, আমি 7 কম লিখে দিয়েছি। হবার কথা ছিল 16, আমার অ্যান্সার বেরিয়ে গেছে 9, তার মানে আমি 7 কম লিখে দিয়েছি। কততে 7 কম লিখেছি? 16তে 7 কম লিখে দিয়েছি। আমি 16 হবার কথা ছিল, আমি 9 লিখেছি, 16তে 7 কম লিখেছি। 100তে কত? 100তে কত? 16তে 7 কম লিখেছি, 100তে কত? 4 দিয়ে কেটে দাও, 4 25-এ 100, 4 দিয়ে কাটলাম 4, তাহলে কত হচ্ছে? 7 25-এ কত হয়? 7 25-এ 175 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ভাগ করি। দেখো 4 4-এ 16, 17 থেকে 16 বাদ দিলে 1, 15, 3 4-এ 12, 3 পড়ে থাকলো, দশমিকের জন্য 0 নিলাম, 30, 4 7-এ 28, 2 পড়ে থাকলো, 0 নিলাম, 20, 4 5-এ 20, তাহলে কত হলো? 43.75%। 43 যখনই 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে, 43.75%। তাহলে আমি কতটা স্যার কম লিখে দিয়েছি, বা কতটা আমার পরিবর্তন হয়ে গেছে? 43.75% পরিবর্তন হয়েছে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলে আসি আজকের শেষ অঙ্ক, 15 নম্বর অঙ্কে। কি বলেছে স্যার দেখো, বলছে 180 এর 15%-এর সাথে কত যোগ করলে তা 360-এর 20%-এর সমান হবে। 180-র 15%-এর সাথে কত যোগ করলে তা 360-এর 20%-এর সমান হবে? বলে স্যার এটা কোনো ব্যাপার স্যার? 180-র 15% বের করব। 15% মানে পার্সেন্টেজ ছিল, পার্সেন্ট তুলে দিলাম, 100 দিয়ে ভাগ, যদি বের করি কত হবে স্যার? বের করছি, 18 × 15 করব। 18কে 15 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো? 5 18, আমি একবারে করে দিচ্ছি, না পারলে তোমরা দুইবারে করবে। 18 দিয়ে 5-এ করলাম, 5 18 90, 0 হাতে থাকলো 9, 18 কে 18 আর 9-এ 27, 270 হয়, ডিভাইডেড বাই 10। আচ্ছা কাটা যেত, যদিও ঠিক কাটা যেত, হ্যাঁ কাটা যেতাম, কেন ফালতু খাটতে যাবো। 5 দিয়ে কাটা যাবে স্যার, কেটে দিই 3, 5 দিয়ে কাটা যাবে 2, 2 দিয়ে কেটে দিলাম 9, 3 9 27, 27 হবে। ঠিক আছে, 360-এর বলেছে এর সাথে 27-এর সাথে কত যোগ করব যাতে করে 360-এর 20%-এর সমান হয়। 360-এর 20% বের করছি। 20% মানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলে দিব, মানে 100 দিয়ে ভাগ, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে 36 2-এ 72 হয়ে গেল। তাহলে 27-এর সাথে কত যোগ করব যাতে করে 72 হয়? 27-এর সাথে কত যোগ করব? x যোগ করব। কত যোগ করব যাতে করে 72 হয়? তাহলে x এর ভ্যালু যদি বের করতে হয় কি হবে? 27টা ওইদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 72 - 27 কত হবে স্যার? 50 42, তাই তো? না সরি 45 হচ্ছে, 45 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 45 হয়ে গেল অ্যান্সার। তো এটা তো স্যার এইভাবে ঠিক আছে, কিন্তু আমরা স্যার এইভাবে করব না। আমার বেরিয়ে গেল
27, 27-এর সাথে কত যোগ করবো যাতে করে 72 হয়, 45 যোগ করবো 72 হয়। কিন্তু একটু স্যার শর্টকাট, একটু টেকনিক শিখো, শর্টকাট ঠিক না, এটাই করব কিন্তু একটু টেকনিকটা শেখো। এটা আমি সহজেই বের করে নিতে পারলাম, কারণ আমাকে দেখো এই যে সংখ্যা যে দুটো দেওয়া আছে সেই সংখ্যাগুলো শূন্যযুক্ত টার্ম আছে, শূন্যযুক্ত টার্ম আছে বলেই আমি সহজে কেটে দিতে পারলাম, ঠিক আছে। কিন্তু যদি ধরো না আমাকে কোশ্চেন করতে দিত তাহলে কিন্তু আমি এখানে শূন্যযুক্ত টার্ম দিতাম না, আমি এখানে ধরে নাও দিয়ে দিলাম 368, এখানে আমি ধরে নাও দিয়ে দিলাম 187, ঠিক আছে, তখন কিন্তু তুমি কাটতে পারতে না, তখন কিন্তু গুণ করতে হতো, একটা বড় অ্যান্সার দিত, ঠিক আছে। তাহলে আমরা কি করতে চাইছি ভালো করে বোঝো। আমি 180 এর 15% বের করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা দেখো তো মনে মনে, আগে বুঝে নাও, এগুলো মুখে মুখে হয়ে যাবে স্যার। 15% মানে আমি বলতে পারি না 10% আর 5%, বলতে পারি তো। 15% মানে 10%, 5%। তো 180 10% কত হবে? কোনো একটা সংখ্যার 10% মানে কি? একটা শূন্য বাদ, বা যদি শূন্য না থাকে তাহলে এক ঘর আগে দশমিক। তাহলে দেখো তো 180 10% মানে কি? 10 দিয়ে ভাগ মানে 18 প্লাস, আর কি বললাম আমি 10% তো বের করে নিলাম, তাহলে আমার 5% বের করতে হবে। আচ্ছা দেখো 10% যদি 18 হয় তাহলে 5% কত হবে? 9 হবে না? তাহলে দেখো 18 আর 9 27 হয়ে গেল, ঠিক আছে। একই রকম ভাবে বলেছে 360 এর 20%, এত এর 20%। আচ্ছা 20% মানে কি? 20% মানে দেখো তো 10% মানে কি? 10% মানে 36, 360 এর 10% মানে কি? একটা শূন্য বাদ, তাহলে 36। তো 20% মানে কত হবে? 36 × 2 72, তাহলে আমার হয়ে গেল 20% মানে ওর ডবল, তাহলে 20% মানে হয়ে গেল 72। তাহলে এইভাবে স্যার ভেঙে ভেঙে করবে, ঠিক আছে, ভেঙে ভেঙে করবে। তোমাকে ধরে নাও সাপোজ দিয়েছে, দেখো সাপোজ দিয়েছে n 90%, ঠিক আছে, 90%। এবার তোমার মনে হবে স্যার 90% বের করা কোনো ব্যাপার হলো? স্যার কি দরকার আমার খাটনি করার? দেখো আমি 90%কে লিখতে পারি না 100% - 10, তাহলে দেখো 100% কোনো সংখ্যার 100% মানে ও নিজে লিখে দিলাম মাইনাস 10% মানে কি? একটা শূন্য বাদ হয়ে যাবে 36, তাহলে 360 থেকে 36 বাদ দিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। স্যার কত হবে? 324। আমার কি দরকার ছিল 36 দিয়ে 9কে গুণ করতে যাব, কাটবো শূন্য শূন্য, তাও সুবিধা শূন্য আছে বলে। যদি শূন্য না থাকে তখন কিন্তু আরো অসুবিধা হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমরা এইভাবে করব, ঠিক আছে স্যার। তাহলে আমাদের আজকের এখানেই শেষ হলো 15টা অঙ্ক, প্র্যাকটিস সেট 8 আজকে শেষ হলো। পরের দিন আমরা 9 প্র্যাকটিস সেট নিয়ে আসছি, ঠিক আছে। যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করে দিও, এবং যেটা করতে দিলাম হোম টাস্ক করে কিন্তু কমেন্ট করে অ্যান্সার দিবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে।